শ্রী শ্রী মায়ের কথা। আজ আমরা মায়ের কথা শুনব স্বামী গৌরীশ্বরানন্দ মহারাজের লেখা থেকে। পূজ্যপাদ শরৎ মহারাজকে জয়রামবাটিতে যেদিন প্রথম দর্শন করি, সেদিন দূর থেকে তার বিশাল বপুটি দেখে কাছে যেতে ভয় হয়। সেজন্য তাকে রাস্তা থেকে দেখে বরাবর মায়ের কাছে চলে যাই। মাকে প্রণাম করতেই মা খুব খুশি হয়ে বললেন, রামময়, শরৎ এসেছে, দেখেছো? আমি বললাম, হ্যাঁ মা, দেখেছি দূর থেকে। মা বললেন, কাছে যাওনি? শরৎকে পেন্নাম করনি? আমি বললাম, না মা, ভয় করছে। মা বললেন, বোকা ছেলে, শরৎকে আবার ভয়? দেখবে তোমাকে কত ভালোবাসবে। যাও। আমি মায়ের বাড়ির ভিতর দিক থেকে পূজনীয় শরৎ মহারাজের কাছে গিয়ে প্রণাম করলাম। তিনি আমার নাম, বাড়ি কোথায়, কেন জয়রামবাটিতে এসেছি, কোনো আত্মীয় বা বন্ধু আছে কিনা জিজ্ঞাসা করলেন। আমি ছোট বলে তিনি আমি যে মায়ের কাছেই আসি তা ধারণা করেননি। এইরূপ বুঝে আমি সোজা উত্তর দিলাম, আমি প্রতি শনিবারেই মায়ের কাছে আসি ও সোমবারে স্কুলে ফিরে যাই। তখন তিনি বুঝলেন। তার কথাগুলো এত স্নেহমাখা যে আমারও খুব আনন্দ হলো। কয়েক মিনিট পরেই মা আমাকে নাম ধরে ডাকতে লাগলেন ও কিছু খাবার দিলেন। তখন পূজনীয় শরৎ মহারাজের বুঝতে বাকি থাকলো না যে মা আমাকে খুব স্নেহ করেন। আমি বাড়ির ভিতরের সকলেরই বিশেষ পরিচিত জেনে মহারাজ আমাকে বললেন, দেখো মা কখন কি করছেন দেখবে। যখন তার হাতে কোনো কাজ থাকবে না তখন আমাকে এসে বলবে। আমি তাকে প্রণাম করতে যাব কি না তখন তোমাকে জিজ্ঞাসা করে আসতে বলবে। দেখিস যেমনটি বললাম তেমনটি করবি, নিজের বুদ্ধি খাটাবি না। আমি বুঝে নিলাম। পাছে আমি মাকে তার কাজের সময়ে প্রণাম করার কথা বলি, এই জন্যই সাবধান করলেন। আমি ঠিক আদেশ মতো গিয়ে বলতাম, মহারাজ, মা এখন তরকারি কেটে নিজের ঘরে বসে আছেন। শুনেই মহারাজ বলতেন, মায়ের কাছে গিয়ে জোর হাত করে জিজ্ঞাসা করে আয় আমি প্রণাম করতে যাব কি না। মাকে জিজ্ঞাসা করা মাত্রই বলতেন, হ্যাঁ বাবা, শরৎকে আসতে বলো। আমি মহারাজের পেছন পেছন গিয়ে বারান্দায় দাঁড়িয়ে সব দেখতাম। মায়ের ঘরের দরজা ছোট, মহারাজ বেশ মোটা, সোজা ঢুকতে পারতেন না, কাত হয়ে ঢুকতেন। মা নিজের খাটে বসে পা দুখানি মাটিতে রাখতেন। মহারাজ নতজানু হয়ে শ্রী শ্রী মায়ের শ্রীচরণে মাথা রেখে প্রণাম করতেন। মা ও তখন দুটি হাত তার মাথায় রেখে আশীর্বাদ করতেন। পরে মহারাজ জিজ্ঞাসা করতেন, মা ভালো আছেন? মা উত্তর দিতেন, হ্যাঁ বাবা, আমি ভালো আছি। তুমি ভালো আছো? তিনি উত্তর দিতেন, হ্যাঁ মা, আমি ভালো আছি। রোজ এই একই প্রশ্ন ও উত্তর শুনতাম। প্রণামের পর মহারাজ ধীরে ধীরে উঠে মায়ের দিকে পিছন না করে পিছিয়ে পিছিয়ে ঘরের বাইরে আসবার পর সোজা হয়ে বৈঠকখানা ঘরে যেতেন। মা ঘোমটা দিতেন বলে বলতেন, আমি যেন শ্বশুর, আমার সামনেও এতখানি ঘোমটা। আজকাল কত ভক্ত কত কিছু আজগুবি কথা বলেন, শুনে হাসি পায়। কেউ কেউ আমাকে জিজ্ঞাসা করেন, শ্রী শ্রী মা
কি গলায় সোনার হার, ঘাড়ে সিন্দুর পরতেন? আমি তাদের বলি, এসব বাজে কথা। মা কেবল হাতে সোনার বালা পরতেন, গলায় সরু সোনার তার দিয়ে গাঁথা রুদ্রাক্ষের মালা পরতেন। কেশবানন্দ স্বামীর ধর্মপত্নী মায়ের গায়ে তেল মাখিয়ে দিতেন। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেন, এগুলি সব আজগুবি কথা। পূজনীয় স্বামী মাধবানন্দজি, তিনি তখন মঠের প্রেসিডেন্ট, বলেছিলেন মায়ের শিষ্য শিষ্যা 2-4 জনের কথা একটু নুন দিয়ে গিলতে হবে, তারা কিছু কিছু আজগুবি কথা বলে। আমি মায়ের মাথা থেকে পাকা চুল বেছে দিতাম, কখনো ঘাড়ে সিন্দুর দেখিনি। পুথিকার শ্রদ্ধেয় অক্ষয় মাস্টার মহাশয় বলতেন, দেখো ভাই, ঠাকুর আমার গুরু এবং যা কিছু সব, কিন্তু তবু মার এত স্নেহ যে ঠাকুরকে যদি দিনে 200 বার স্মরণ হয় তো মাকে 1000 বার মনে পড়ে। ঠাকুর যেন প্রচণ্ড মার্তণ্ড, আর মা যেন সুস্নিগ্ধ চন্দ্রমা। কিন্তু ভাই, এমন স্নেহময়ী জননীও প্রারব্ধের উপরে হাত দেন না, সেটি এই শরীরের উপর দিয়েই ভোগ হয়ে যাবে। তারপর একটা ঘটনা বললেন। একদিন আমি ও উমেশ ডাক্তার মাকে দর্শন করতে যাই। মা নানা কথার মধ্যে এমন সহজ সরল ভাবে নিজের আঙুলের ডগাটি দেখিয়ে বললেন, শেষ বয়সে অক্ষয়ের একটু কষ্ট আছে। তখন কিন্তু কিছুই বুঝতে পারলাম না। পরে ঘরে বসে যতই ভাবি ততই পরাণটা আচর পাচর করতে থাকে। 2-3 দিন পরে উমেশ ডাক্তার মাকে দর্শন করতে গেল। আমি তার মারফত বলে পাঠালাম, মাকে গিয়ে বলবি আমার শেষ বয়সে কষ্ট হবে শুনে বড়ই দুশ্চিন্তা হচ্ছে। মা যেন আশীর্বাদ করেন ওইটি যাতে কেটে যায়। কিন্তু তা শুনেও মা বলেছিলেন, সামান্য একটু কষ্ট হবে। কই, এটি হবে না তো বললেন না? আর এটুকু কষ্ট কেমন তা তো বুঝতেই পারছ। অক্ষয় মাস্টার মশাইয়ের শেষ জীবনে খুব কষ্ট হয়েছিল, কিন্তু সারা দিন রাতের মধ্যে কখনো ঠাকুর ও মায়ের কথা ছাড়া অন্য কথা বলতেন না। আমাকে অনেক বলতেন, এখন কেবল শুনে রাখো, মা যখন কৃপা করেছেন তখন একদিন উপলব্ধি হবে, তখন মনে পড়বে, হ্যাঁ বুড়ো এসব ঠিক ঠিক বলেছিল তো। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।